দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। তাপদাহে সারা দেশের জনজীবনে হাঁসফাঁস, রবিবার খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। গরমে অস্বস্তি বাড়াচ্ছে লোডশেডিং, বেশি ভোগান্তিতে গ্রামাঞ্চলের মানুষ। তাপদাহে ডিমের উৎপাদন কমেছে শতকরা 20%, সরবরাহ বিঘ্নের শঙ্কা। 95% হয়েছে 80%, 80 কি 50-এর নিচে এবারে মাঝখানে। তাপ প্রবাহের কারণে আমাদের মুরগিগুলি প্রতিনিয়ত হিট স্ট্রোক হচ্ছে। যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের আহ্বান শেখ হাসিনার। এবারে পুরো আয়োজন। তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ, ব্যাহত হচ্ছে জনজীবন, হাসপাতালে বাড়ছে রোগ ব্যাধিতে আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় হিট অ্যালার্ট আরও 3 দিন বহাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত কয়েকদিন পুরো উত্তরাঞ্চল তীব্র তাপপ্রবাহে নাকাল। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বিকেল 3টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 41.8 ডিগ্রি সেলসিয়াস। গরমের তীব্রতা আরও কয়েকদিন থাকবে বলে জানান তিনি। তাপদাহের শিকার হচ্ছে ফেনীর মানুষ, শ্রমজীবীদের হাঁসফাঁস অবস্থা। গরম থেকে স্বস্তি দিতে শহরের 4টি পয়েন্টে ঠান্ডা পানি, আইসক্রিম ও শুকনো খাবার বিতরণ করছে ফেনী পৌরসভা। প্রখর রোদ আর গরমে নারায়ণগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই অবস্থায় জলকামান দিয়ে পানি ছিটাচ্ছে সিটি কর্পোরেশন। শহরের বিভিন্ন পয়েন্টে দেশি প্রযুক্তিতে তৈরি যন্ত্র দিয়ে এটি করা হচ্ছে। এই পানিতে শরীর ভিজিয়ে নিচ্ছেন পথচারীরা। বরগুনার তালতলিতে পুকুর খননের সময় হিট স্ট্রোকে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে তিনি আক্রান্ত হন। স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বরগুনায় এখন পর্যন্ত হিট স্ট্রোকে 3 জনের প্রাণ গেছে। গরম থেকে মুক্তি ও বৃষ্টির জন্য টাঙ্গাইলে খোলা আকাশের নিচে ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া হয়েছে। নামাজে অংশ নেয়া কয়েকজন মুসল্লি জানান, টানা কয়েকদিনের প্রচণ্ড তাপদাহে সেখানকার জনজীবন নাজুক অবস্থায় রয়েছে। গোপালগঞ্জে তীব্র তাপদাহের সঙ্গে গরম বাতাস, কাঠফাটা রোদে নাজেহাল মানুষ। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ। এদিকে তীব্র তাপপ্রবাহের মধ্যেই 28 এপ্রিল রবিবার খুলছে স্কুল কলেজ। ক্লাস শুরু হলেও তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। আজ মাওসি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হচ্ছে, শ্রেণীকক্ষের বাইরে শিক্ষার্থীদের দিয়ে কোনো কার্যক্রম চালানো যাবে না। চলমান তাপদাহের কারণে ঈদের পর থেকে বন্ধ রয়েছে দেশের স্কুল কলেজ। তীব্র গরম থেকে বাঁচতে অনেকেই ঠান্ডা পানি খাচ্ছেন। এতে সাময়িক স্বস্তি মিললেও গলায় ব্যথা, টনসিল ও হজমে সমস্যা হতে পারে, এমনটাই বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাই ফ্রিজের ঠান্ডা পানি সরাসরি না খাবার পরামর্শ তাদের। বৈশাখের তীব্র গরমে গলা শুকিয়ে আসছে মানুষের। বিশেষ করে যারা সরাসরি রোদে কাজ করেন তাদের পানির তেষ্টা পায় বেশি। তখন অনেকে সরাসরি ফ্রিজের ঠান্ডা পানি পান করেন। এই সময়ে শরবতের চাহিদা বেড়ে যায়। রাস্তায় রাস্তায় বরফের সাথে বিভিন্ন ধরনের উপাদান মিশিয়ে তৈরি হচ্ছে ঠান্ডা শরবত। আবার বরফের টুকরো মেশিনে গুঁড়ো করে তাতে বাহারি রঙের মিষ্টি সিরাপ দিয়ে তৈরি হচ্ছে ঠান্ডাই। গরমে গলা ভেজাতে এর চাহিদাও নেহাত কম না। আইসগুলা লোকে বেশি খায়, ঠান্ডা পানিটা বেশি চলে, মানে আইস দিয়ে ঠান্ডা করে পরে যে বিক্রি করতে হয় আর কি। এমনি নর্মাল পানিটা খুব কম চলে। তবে যতই তেষ্টা পাক, ফ্রিজের ঠান্ডা পানি সরাসরি কখনোই খাওয়া উচিত নয় বলে জানান চিকিৎসকরা। ঠান্ডা পানি যদি আমি অনেক বেশি একসাথে খাই তাহলে যেটা হয়, গলার মধ্যে ঢেলে দিলে কিছুক্ষণ পরে বা 1-2 দিন পরেই দেখা যায় যে একটু গলা ব্যথা বা গলাতে
প্রদাহ শুরু হয়। এটাও কিন্তু এক ধরনের ভাইরাস এবং এই টেম্পারেচার জন্য হয়। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে যদি বেশি ঠান্ডার সংস্পর্শে আসে গলাতে, তাহলে কিন্তু হৃদস্পন্দন অনিয়মিত হতে পারে এবং দেখা যায় যে অনেকের ক্ষতি হতে পারে। তীব্র গরম থেকে ফিরে কিছুটা বিশ্রাম নিয়ে স্বাভাবিক পানি পান করার পরামর্শ দেন তিনি। মাথায় রাখতে হবে যে আমি যে কোনো পানি পান করার সময় এই যে এটিকেট সেটা কিন্তু মেনে চলবো। একসাথে অনেক বেশি পানি ঢকঢক করে গলায় ঢেলে দেয়া অথবা গরম বা ঠান্ডা পানি যেখানে তাপমাত্রার খুব বেশি থাকে সেগুলি নেয়া, এইগুলি কিন্তু করা যাবে না। সবসময় মনে রাখতে হবে যে আমাদের বডির যে টেম্পারেচার সেটা এবং আমাদের যে বডির যে একটা ফিজিওলজি তার সাথে যেন কোনো সংঘর্ষ না হয়। গরমে যে কোনো সমস্যা দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে তীব্র গরমে অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে লোডশেডিং। ঢাকায় এর মাত্রা কম হলেও গ্রামাঞ্চলে আগের তুলনায় শতকরা 50% বেড়েছে। গতকাল লোডশেডিং হয়েছে প্রায় 1,500 মেগাওয়াট। তীব্র তাপপ্রবাহ বা হিট অ্যালার্টের এই সময়ে বিদ্যুৎ না থাকা ও লোডশেডিং যেন মরার উপর খাড়ার ঘা। দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়লেও লোডশেডিং কমার কোনো লক্ষণ নেই। যদিও ঢাকায় লোডশেডিং তেমন নেই, কিছু কিছু এলাকায় অল্প সময়ের জন্য বিদ্যুৎ যায় বলে জানালেন গ্রাহকেরা। যে পরিমাণ গরম পড়ে এর মধ্যে বেশিরভাগই কারেন্ট চলে যায়। যদি এই অবস্থা যদি একটু লোডশেডিংটা কমায় দেয় তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। মানুষের আর বিশ্বাস উঠে গেছে, বৃষ্টি নাই, সেক্ষেত্রে যদি লোডশেডিং দিয়ে তো অবস্থা আরও খারাপ হয়ে যাবে। রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরে লোডশেডিং এড়াতে গিয়ে গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের পরিমাণ বেড়েছে, যা আগের তুলনায় প্রায় 50%। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের রেকর্ড অনুযায়ী বুধবার দেশে প্রায় 1,500 মেগাওয়াট লোডশেডিং হয়েছে। এই অবস্থায় প্রচণ্ড গরমের মধ্যে লোডশেডিংয়ে গ্রামীণ মানুষের দুর্দশা আরও বেড়েছে। এই যে কারণে আসা যাওয়া করে অনেক কষ্ট, বাইরে বসে থাকি দোকানে, 2 ঘন্টা কারেন্ট থাকে না। এই পরিস্থিতি এখন বর্তমানে ভাই খুবই একেবারে অসহ্য যন্ত্রণায় আছে। লোডশেডিংয়ের এই অবস্থার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আর্থিক সক্ষমতা না থাকাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তীব্র তাপমাত্রার এই সময়ে বিশেষ প্রস্তুতির পরামর্শ তাদের। এত ডিমান্ড মিট করার জন্য পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সেই সক্ষমতা নাই, ক্যাপাসিটি বলবো না, আমি বলবো আর্থিক সক্ষমতা নাই। যথেষ্ট কয়লার যোগান রাখে, যথেষ্ট গ্যাস সাপ্লাই যেন ঠিক মতো আসে সেটার যদি ব্যবস্থা করে রাখে, তাহলে আমি মনে করি যে এই লোডশেডিংটা এই তীব্র গরমে যেখানে লোকের কষ্ট হয় তখন লোডশেডিংটা কম রাখতে পারবে। জনজীবনে স্বস্তি বজায় রাখা সহ ব্যবসা বাণিজ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে চলমান দাবদাহে দেশে ডিমের উৎপাদন কমে গেছে শতকরা 20% মতো, এমনটাই বলছেন খামারিরা। পাশাপাশি হিটস্ট্রোকে মারা যাচ্ছে মুরগি ও বাচ্চা। এই অবস্থায় সরবরাহ সংকটের আশঙ্কা করছেন এই খাতের সংশ্লিষ্টরা। চলমান তাপপ্রবাহে জনজীবনের পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়েছে দেশের পোলট্রি খাতে। মারা যাচ্ছে মুরগি ও বাচ্চা, কমছে ডিমের উৎপাদন। প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বিপিএর তথ্য মতে দেশে খামারির সংখ্যা 60,000-এর মতো। প্রতিদিন ডিমের চাহিদা প্রায় 4 কোটি, কিন্তু প্রচণ্ড গরমে এই খাতের বেহাল দশা। সাভারের ধামরাইয়ের কাউসার আহমেদ 10,000 মুরগি নিয়ে বেকায়দায় পড়েছেন। একই অবস্থা অন্য খামারিদেরও। 10,000 মুরগি আমার ডিম আসতো প্রতিদিন 300 কেজ প্লাস, তার মানে 92 প্রোডাকশন ছিল। এখন তাপমাত্রা এত বাইরে গেছে, বাইরে যাওয়ার কারণে আমার প্রোডাকশন চলে আসছে 80%, 70%-এ। আবার প্রতিদিন মুরগি স্টক করে মারা যেতেছে, আবার কারেন্ট তো থাকেই না। এই তো ঝুঁকির মধ্যে ব্যবসা ধরে রাখায় কষ্টকর। এখন আমরা খুব আশঙ্কার মধ্যে আছি। এখানে ফ্যান দিচ্ছি, আপনি স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান, আবার ঝর্ণা দিচ্ছি। গরমের কারণে প্রতিদিন 40টা, 30টা, 50টা করে মারা যেতেছে, হিট স্ট্রোক হয়ে যায়। আপনার এ পর্যন্ত 400 মুরগি মারা গেছে। তাহলে আপনি এরকম অনেকেই লস খাইতেছে, লস খেলে আর কেউ উঠাইবে না, বাজারে সংকট দেখা দিতে পারে। ব্রয়লার মুরগির জন্য স্বাভাবিক সহনীয় তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু দেশে এখন তাপমাত্রা উঠেছে 42 ডিগ্রি পর্যন্ত। ফলে হিট স্ট্রোকের শিকার হচ্ছে মুরগি। প্রোডাকশন 80-95% হয়েছে, 80% 80 কি 50-এর নিচে এবারে মাঝখানে মাঝে মাঝে।
বর্তমানে যে রোদের অবস্থা, যে পানি যদি ঠান্ডা পানি দেয় 5 থেকে 10 মিনিট পরে পানি চার মতো গরম হয়ে যায়। মুরগি তো এই পানি খাইলে আবার খাইলেও স্টুক করবো, না খাইলেও স্টুক করবো। আর তাপ প্রবাহের কারণে আমাদের মুরগিগুলি প্রতিনিয়ত হিট স্ট্রোক হচ্ছে। এগুলা নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। প্রায় প্রতিদিন 10 থেকে 15টা বা 20টা এরকমও হচ্ছে। সারা দেশে হিটস্ট্রোকে মুরগি মরছে, কমছে ডিমের উৎপাদন। এই অবস্থায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিশেষ পদক্ষেপের আহ্বান জানিয়েছেন প্রান্তিক খামারিরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় উত্তাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ এমন সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বিকেল 5টার মধ্যে ছাত্রদেরকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও অনেকে তা মানেননি। আর ছাত্রীদেরকে হল ছাড়তে হবে আগামীকাল সকাল 10টার মধ্যে। এদিকে আজ সকাল থেকেই কাপ্তাই সড়ক অবরোধ করে 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে আসে শিক্ষার্থীরা। বাসের চাপায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় উত্তাল হয়ে ওঠে এ সময় পুরো ক্যাম্পাস। বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAP-এর 80তম অধিবেশনে এই আহ্বান জানান তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসন সহ মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট দূর করতে আসিয়ান সদস্য দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAP 1973 সাল থেকে বাংলাদেশ এই সংস্থার সদস্য। থাইল্যান্ডের ব্যাংককে এই সংস্থার 80তম অধিবেশন শুরু হয় বৃহস্পতিবার। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 71-এর মুক্তিযুদ্ধের ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে ইসরায়েল ফিলিস্তিন, ইরান ইসরায়েল, রাশিয়া ইউক্রেন এবং মিয়ানমারের যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। The war is going on. Genocide is going on in Palestine. It must be stopped. রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে। এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। কারণ যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না প্রাণহানি ছাড়া। শিশু ও নারীরাই বেশি ভুক্তভোগী। তরুণ প্রজন্মও মারা যাচ্ছে। তাহলে কেন যুদ্ধ? তাই বিশ্ব নেতাদের আহ্বান জানাচ্ছি, বিশ্বের চলমান যুদ্ধ বন্ধ করুন। Experience the wartime and as a refugee. So, please, I call upon the world leaders to stop the war. বাংলাদেশের সরকার প্রধান বলেন, মিয়ানমারে চলা অভ্যন্তরীণ সংকট এই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। তাই বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন আর মিয়ানমারের সমস্যা সমাধান করা জরুরি। We must settle regional disputes and tension through dialogue. আমাদের অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে আঞ্চলিক বিরোধ ও উত্তেজনা নিষ্পত্তি করতে হবে। সর্বোপরি জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি আমাদের পারস্পরিক সম্মান দেখাতে হবে। And atrocities and say no to war. 20 মিনিটের বক্তব্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ এখন ট্রান্স এশিয়ান হাইওয়ে এবং রেলওয়ে নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ সংযোগ দিয়েছে। এখন আশপাশের স্থলবেষ্টিত অঞ্চলগুলোর সাথে বঙ্গোপসাগরে প্রবেশের সুযোগ দিচ্ছে। আমরা পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক অংশীদারদের সাথে কাজ করতে প্রস্তুত। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাথে। এছাড়াও UNESCAP-এর এক্সিকিউটিভ সেক্রেটারির সাথে বৈঠক করেন শেখ হাসিনা। যুদ্ধ নয়, শান্তির বার্তাই দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মনে করিয়ে দিলেন বিশ্ব নেতাদের যে তাদের দায়িত্ববোধ রয়েছে যুদ্ধ বন্ধ করার, আর একই সঙ্গে মরণাস্ত্রের পেছনে বিপুল অর্থ ব্যয় না করে সেই অর্থ মানব কল্যাণে ব্যয় করলেই বিশ্বে শান্তি বজায় থাকবেন। আর সেই কথাটি তিনি বারবার স্মরণ করিয়ে দিলেন বিশ্ব নেতাদের। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। উন্নয়নের ফানুসের নামে লুটপাট চালাতে গণবিরোধী প্রকল্প নিচ্ছে বর্তমান সরকার। দুপুরের রাজধানীর নয়াপল্টনে এক অনুষ্ঠানে এমন দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটা হচ্ছে শেখ হাসিনার গণবিরোধী নীতি।
তার কারণেই আজকে মানুষ ঢুকছে অনাহারে অর্ধহারে, আজকে সন্তান বিক্রি করে তার পেট ভরাতে হচ্ছে গরিব মানুষকে। আর অন্যদিকে কি চলছে? অন্যদিকে চলছে অনাচার পাপাচারের এক বিস্তৃত পরিবেশ। উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু করতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ক সভায় এ কথা জানানো হয়েছে। যে কোনো মূল্যে ভোট সুষ্ঠু করার নির্দেশনাও দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। প্রথম ধাপে 8 মে 150 উপজেলায় নির্বাচন হতে যাচ্ছে। পরবর্তীতে আরও 3 ধাপে দেশের অন্যান্য উপজেলায় ভোট হবে। স্থানীয় পর্যায়ের এ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা করে নির্বাচন কমিশন। সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার সহিংসতা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন। আবেগ অনুভূতির কারণে আমাদের দেশের নির্বাচনে অনেক সময় কিছুটা উচ্ছৃঙ্খলতা হয়ে থাকতে পারে, সহিংসতা হতে পারে। এগুলো যেন না হয় সেই দিকটাও আমাদের দেখতে হবে। নির্বাচনটা যত অবাধ হয়, যারা ভোটার তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন। তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে দেশের গণতান্ত্রিক ধারা ব্যাহত হওয়ার শঙ্কা থাকে। যে কোনো মূল্যে নির্বাচনটা নির্বাচন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যদি এই ক্ষেত্রে আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটার দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত 7ই মার্চের সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। সভা শেষে নির্বাচন কমিশন সচিব জানান, উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক প্রস্তুতি থাকবে। ইউনিয়ন পর্যায়ে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় 2 থেকে 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার জন্য যদি কোনো জেলায় অতিরিক্ত জনবলের প্রয়োজন হয়, সেটাও নির্বাচন কমিশন দিতে সম্মত হয়েছে। তিনি জানান, পার্বত্য জেলার দুর্গম এলাকায় নির্বাচনে দায়িত্ব পালনকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভাতা 3 দিন থেকে বাড়িয়ে 5 দিনের প্রস্তাব করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেবে কমিশন। কমিশনের বক্তব্য হয়েছে বাস্তবতা নিরিখে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, সংবাদে শেষ অংশে থাকছে মধ্য ও দক্ষিণ চীনে ফুলের সমারোহ নিয়ে একটি প্রতিবেদন। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদন গ্রহণযোগ্য নয়, এমনটাই বলছে ঢাকা। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হয়েছে। পৃথিবীর কোনো দেশেই মানবাধিকার পরিস্থিতি পারফেক্ট নয়। যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বাংলাদেশের অনেক প্রচেষ্টার কথা তুলে ধরা হয়নি। শিশু অধিকার, শ্রমিকদের অধিকার থেকে শুরু করে সবখানে মানবাধিকারের চর্চা হয় এখানে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদারিত্বের সাথে কাজ করছে। বর্তমান সরকার মানবাধিকার সুসংহত রাখতে সচেষ্ট। টাঙ্গাইল শাড়িসহ 14টি পণ্যের ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতির সনদ আনুষ্ঠানিকভাবে তুলে দিল শিল্প মন্ত্রণালয়। টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের নিজস্ব পণ্য এবং এর জিআই সনদ বাংলাদেশেরই থাকবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। চলতি বছর 14টি পণ্যের জিআই স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ। ঐতিহ্যবাহী এসব পণ্যের স্বীকৃতির সনদ প্রদান করেছে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর। এ নিয়ে দেশের মোট 31টি পণ্য ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি সনদ পেয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এবছর জিআই সনদগুলো তুলে দেন শিল্পমন্ত্রী। দেশে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে পারে এমন আরও 500টি পণ্যের প্রাথমিক তালিকা করা হয়েছে বলে জানায় শিল্প মন্ত্রণালয়। আমরা যদি ছোট ছোট ক্ষুদ্র কুটির মাইক্রো শিল্পকে আমরা প্রমোট করতে পারি এবং তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে তাদেরকে সামনের দিকে আনতে পারি, আমাদের এই যে শিল্প খাতের অবদান, আমি বিশ্বাস করি যে এই 40% যাওয়া 2030-এর অনেক আগে আমরা হয়তো ইনশাল্লাহ যেতে পারবো। এদিকে বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি জিআই সম্পদ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা চলছে বলে জানান
পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক। বাইলেটারের এটা মীমাংসা করার চেষ্টা করছি, এটা প্রসেসে চলছে এবং ইতিমধ্যে মামলার সমস্ত কার্যক্রম জেলা প্রশাসক মহোদয়ের মামলা বাদী হিসেবে ভারতীয় আদালতে করার জন্য আমরা আমাদের হাই কমিশনের মধ্যে সেই কার্যক্রম গ্রহণ করছে। টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশের, এটি উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, দেশি পণ্যের ঐতিহ্য রক্ষার পাশাপাশি গুণগত মান বজায় রাখতে হবে। টাঙ্গাইল থেকে যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ, অনেকে গেছে অন্য কোনো পার্সপেক্টিভে হয়তো তারা দাবি করেছে। নিশ্চয়ই আমাদের দাবি সঠিক এবং আমরা অবশ্যই আশা করি টাঙ্গাইলের যে শাড়ি যে এটা আমাদেরই থাকবে, বাংলাদেশে। দেশি পণ্য রক্ষার পাশাপাশি বাজারজাতকরণের উপর গুরুত্বারোপ করেন শিল্পমন্ত্রী। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। গ্যাসের অবৈধ ব্যবহারকারীদের ধরতে এবার বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করছে তিতাস। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ তিতাস কার্যালয় পরিদর্শনে গিয়ে একথাই জানিয়েছেন। তিনি জানান, গত 2 বছরের চেষ্টায় গ্যাসের সিস্টেম লস শতকরা 22 ভাগ থেকে কমিয়ে 8 ভাগে আনা হয়েছে, তবে তা শূন্যে নামিয়ে আনতে চায় সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলো পরিদর্শনের কথাও জানিয়েছেন এই প্রতিমন্ত্রী। সহযোগিতার বাইরে তারা যাতে নিজেরা আবাসিক, বাণিজ্যিক, ইন্ডাস্ট্রি সমস্ত গ্রাহককে তারা যাবেন, বাড়ি বাড়ি গিয়ে, প্রতিষ্ঠানে গিয়ে তাদের চেক করতে হবে বাড়ি সদ্যা। তারা আদৌ দেখা গেছে অনেক ভুতুড়ো গ্রাহক বেড়েছে তিতাসে, এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া, এবং দেখা গেছে যে অনেকে গ্যাস বিল দিচ্ছেন বা তিতাসের অ্যাকাউন্টে নাই, কিন্তু অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। এই যে বিভিন্ন রকম কমপ্লেন আমাদের কাছে আসে, সেগুলোকে ব্যবস্থা নেওয়া। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে তাকালে এখন তাঁদের লজ্জা হয়। আজ করাচিতে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেছেন এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, পূর্ব পাকিস্তানকে দেশের বোঝা মনে করা হতো, কিন্তু তারা শিল্পায়নে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে। বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতার চরম পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের এক প্রতিবেদন বলছে, 2023 সালে তীব্র ক্ষুধার মুখোমুখি হয়েছে 28 কোটি মানুষ। চলতি বছর এ সংখ্যা বেড়েছে। 2023 সালে 59টি দেশে প্রতি 5 জনের মধ্যে 1 জন তীব্র খাদ্য সংকটে ভুগেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি ও ইউনিসেফের যৌথ গবেষণায় উঠে এসেছে, 2022 সালের তুলনায় পরের বছর শতকরা 1.2 ভাগ বেশি মানুষ খাদ্য সংকটে ছিল। করোনা মহামারীতে এ সংকট তীব্র হয়েছে। এই মুহূর্তে বিশ্বের প্রায় 28 কোটি 20 লাখ মানুষ খাদ্য সংকটে রয়েছে। জাতিসংঘের প্রতিবেদন মতে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আছে আফগানিস্তান, ইথিওপিয়া, নাইজেরিয়া, সিরিয়া, ইয়েমেন, বুর্কিনা ফাসো, সোমালিয়া ও মালি। বিশ্ব খাদ্য কর্মসূচি উদ্বেগ প্রকাশ করে বলেছে, গাজা ও সুদানে খাদ্য সংকট চরমে পৌঁছেছে। তীব্র ক্ষুধায় সেখানকার মানুষ ঘাস খেতে বাধ্য হচ্ছে। 2023 সালে 12টি দেশের অবস্থার অবনতি হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে হাইতি, ব্রাজিল এবং ইউরোপের বিভিন্ন দেশে খাদ্য উৎপাদন ব্যাহত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ায় আফ্রিকায় প্রচুর শস্য নষ্ট হয়েছে। এতে সংকট তীব্র হয়েছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় এবছর চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ বলি। আজ বন্দরনগরের লালদিঘি ময়দানে কুমিল্লার রাশেদ বলিকে হারিয়েছেন তিনি। কাঠফাটা রোদ, দেশ জুড়ে চলছে দাবদাহ। তাতে কি 12 বৈশাখ পানি চট্টগ্রামের লালদিঘি মাঠে হাজার হাজার দর্শক, কারণ চলছে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। তাই তপ্ত আবহাওয়া উপেক্ষা করে বৃহস্পতিবার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দর্শক ও বলিরা, এক কাতারে সব বয়সী মানুষ। 2002 সাল থেকে আমি জব্বারে বলি খেলাতে আসছি। 2007 সালে আমি চ্যাম্পিয়ন ছিলাম, 2009 সালে আমি রানার আপ ছিলাম। বলি ধরবো, খেলবো, চাইবো, এরকম। আমাদের ট্যাঙ্কালের কলিমুল্লাহ বলি, আমার বয়স ছিল 57 বছর। এই বছরে 4 খেলা গিয়েছে, 4বার চ্যাম্পিয়ন হয়েছি। এই বলি খেলা ঘিরে বসে জমজমাট মেলা। নানান পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। আমরা আসছি ঢাকা থেকে, আপনার ফুলের মাল নিয়ে। মোটামুটি বিক্রি ভালোই চলছে,
মানে কাস্টমার তেমন একটা বেরোচ্ছে না রোদের মধ্যে। চট্টগ্রামের ঐতিহ্য সংস্কৃতি এগুলা দেখার জন্য উপলব্ধি করার জন্য আসি। আগের বার অনেক বেশি কিনে হয়েছে, এখন আর আগের মতন না। এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে আর কি, মাটির জিনিসগুলো কেনার জন্য এই বলি খেলাটার মজা। এবার চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ বলি। তার কাছে হার মানেন একই জেলার রাশেদ বলি। প্রায় 12 মিনিট চলে তাদের লড়াই। উনি আমার চিনি আর উনি আমাকে নিয়ে আসছে, আমি জানি না এখানে খেলা আছে এটাও আমি জানি না। আমি চাই না যে আমার সিনিয়র লজ্জা পাক, আমি লজ্জা পাই, সমস্যা নাই। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার এবার ছিল 115তম আসর। দীপ্ত, বার্তা কক্ষ। এবারে ভিন্ন ধরনের খবর জানাচ্ছি। মধ্য দক্ষিণ চীন এখন ফুলের রাজ্য। বিশেষ করে কোলে এবং র্যাপসিড ফুলে ভরে গেছে বিস্তীর্ণ এলাকা। এই ফুল কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু ফুল আর ফুল। চীনের সিচুয়ান প্রদেশের চেঙ্গু জেলার বিস্তৃত এলাকা জুড়ে ফুটেছে র্যাপসিড আর কোলে ফুল। দক্ষিণ চীনে বসন্তকালে হলুদ তৈলবীজ উৎপাদনকারী কোলে ফুলের মৌসুম শুরু হয়েছে। আগে এখানে বিরানভূমি ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে এই ফুল চাষ এখানকার কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। গ্রামের অনেক উন্নতি হয়েছে, রাস্তাঘাট ভালো হয়েছে। এই সময় ফুল দেখতে অনেক পর্যটক আসে, তাই ফুলের মাঠের ভেতর দিয়ে বিশেষ ট্যুরিস্ট লেনের ব্যবস্থা করা হয়। কোনো কোনো অঞ্চলে এই ফুলকে কেন্দ্র করে মেলা বসে, সেখানে এই ফুল থেকে আহরণ করা মধু ও অন্যান্য সামগ্রী বিক্রি হয়। আমি এখানে এসে মুগ্ধ, কোন দিকে তাকাবো বুঝে উঠতে পারছি না। অনেকদিন পর ভ্রমণ করে আনন্দ পেলাম। জেলা কর্তৃপক্ষ জানিয়েছে র্যাপসিড ফুলের ছবি তুলতে রীতিমতো ভিড় জমছে পর্যটকদের। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তা কক্ষ। আর দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়াও আরও তথ্য ও বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে। শুভরাত্রি।